আসসালামু আলাইকুম। আমি এখন জর্জ বার্নার্ড শ এর জীবনীটা একটু পড়ে শোনাব। প্রায় 6 ফুট লম্বা, পাতলা চেহারা, পাতলা পরনে ময়লা প্যান্ট আর কোট, মাথায় সস্তা দামের টুপি। 22-23 বছরের এক তরুণ, হাতে এক বান্ডেল কাগজ নিয়ে প্রকাশকের দরজায় দরজায় ঘুরে বেড়ান। অনেক পরিশ্রম করে একটা উপন্যাস লিখেছেন। তার মনের ইচ্ছে, যদি কেউ তার উপন্যাস প্রকাশ করে, একদিন একজন প্রকাশকের কাছে যান। তার আসার উদ্দেশ্যের কথা শুনেই অনেকে দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন। অনেকে 2-4টা কথা বলেন, উৎসাহ দেন, আরও লেখা ছাপাবার জন্য। এত ব্যস্ততা কিসের? কাউকে অনুরোধ করা যেন তার স্বভাব বিরুদ্ধ। একদিন একজন পড়বার জন্য রেখে দেয়। আশা নিয়ে বাড়ি ফেরেন তরুণ। এই তরুণ, যার নাম জর্জ বার্নার্ড শ। 1879 থেকে 1885 এই 6 বছরে তিনি পরপর 5টি উপন্যাস লিখলেন। ইম্যাচুরিটি, দি অ্যাসট্রোনট, লাভ অ্যান্ড দ্য আর্টিস্ট, ক্যাসল, বার্নার্স প্রফেশন, অ্যান আনসোশ্যাল সোশ্যালিস্ট। কিন্তু একটি উপন্যাসও প্রকাশ করার মতো প্রকাশক পাওয়া গেল না। এই সময়ে একটি পত্রিকার তরফে বলা হলো তারা ক্যাসল বার্নস প্রফেশন উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করবে। রাজি হলেন শ। এতে কিছু অর্থও পেলেন, কিন্তু আরও অর্থ চাই। মায়ের উপর নির্ভরশীল জীবন আর তার ভালো লাগে না। এই সময় বন্ধু উইলিয়াম আর্চার একদিন তাকে বললেন, ভালো নাটকের অভাব। এখন যারা নাটক লিখছে তাদের অধিকাংশরই নাটকই সেই সব নাটকগুলিতে মঞ্চস্থ করতে হচ্ছে। বন্ধুর কথায় নাটক লেখা শুরু করলেন। নাটকের নাম রাখা হলো রাইন গোল্ড। কিছুটা লেখার পর উৎসাহ হারিয়ে ফেললেন, আর লেখা হলো না। তারপর কয়েক বছর কেটে গেল। একদিন খুঁজে পেলেন অসমাপ্ত নাটক। পড়ে ভালোই লাগলো। কয়েকদিনের মধ্যেই শেষ হলো তার নাটক। নাটকের নতুন নাম দেওয়া হলো দি উইডোয়ার্স হাউসেস। নাট্য প্রযোজক জ্যান ক্রেন তখন একটি নতুন নাটকের খোঁজ করছিলেন। শয়ের নাটক মঞ্চস্থ করবেন তিনি। দেখা যাক এরপর কি হয়। 1982 সালের 9 ডিসেম্বর প্রথম অভিনীত হলো তার এই নাটক। এর বিষয়, ভাষা, প্রচলিত রীতি থেকে একেবারে আলাদা। দর্শকরা প্রথমে একে ভালোভাবে গ্রহণ করতে পারেনি, কিন্তু নাটকের মধ্যেই তার বক্তৃতায় বলেন, শুধুমাত্র সস্তা আমাদের জন্য নাটক নয়, এ নাটক চিন্তার, ভাবনার, হৃদয় দিয়ে উপলব্ধির। দর্শকেরা উপলব্ধি করতে পারে শয়ের কথার সার্থকতা। সমস্ত লন্ডন শহরে শুরু হয়ে যায় এর আলোচনা। রাতারাতি নাট্যকার হিসেবে শয়ের নাম আধুনিক নাট্যকার হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু তবুও দর্শকরা একে গ্রহণ করতে পারল না। 2 রাত্রির পর নাটক বন্ধ করে দেওয়া হলো। এই 2 রাতের অভিজ্ঞতা থেকেই সে উপলব্ধি করলেন নাটকই হবে তার একমাত্র প্রকাশের মাধ্যম। এই নাটকের মধ্য দিয়ে তিনি নিজেকে তুলে ধরবেন সমস্ত মানব সমাজের কাছে। তার নাটক হবে সমাজের সমস্ত অবক্ষয়, অন্যায়, আদর্শহীনতার বিরুদ্ধে এক মূর্ত প্রতিবাদ। তিনি অন্তরে অনুভব করছিলেন এক নতুন যুগের আগমন বার্তা। সে যেন সন্তান সম্ভবা নারীর মতো প্রকাশের অপেক্ষায় দিন গুনছে। শয়ের মনোজগতে তখন কাজ করছিল একদিকে সঙ্গীত, যা তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, অন্যদিকে মার্ক্সের সমাজতন্ত্রের নতুন চিন্তা। 1893 সালে প্রকাশিত হলো শয়ের দ্বিতীয় নাটক দি ফিনল্যান্ডার। নরওয়ের প্রসিদ্ধ নাট্যকার ইবসেনের বিখ্যাত নাটক দ্য ডলস হাউসের নায়িকা নোরা বিবাহিত জীবনের বন্দিদশার বিরুদ্ধে আঘাত এনেছিল। এখানে মানুষ নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে না। ইবসেনের এই নাটকের ভক্ত গুণগ্রাহীরা নারী স্বাধীনতার এমন এক অবস্থা সৃষ্টি করল, তাকে মেনে নিতে পারলেন না শ। তিনি মানুষের অন্ধ উচ্ছ্বাসকে কোনোদিনই প্রশ্রয় দেননি। এর বিরুদ্ধেই তিনি লিখলেন তার নাটক।
এ নাটক দর্শকদের মনোরঞ্জন করতে পারবে না। বিবেচনা করে কেউ মঞ্চস্থ করবার দায়িত্ব গ্রহণ করল না। এবার লিখলেন তার তৃতীয় নাটক মিসেস ওয়ারেন্স প্রফেশন। মিসেস ওয়ারেনের পেশা হলো বেশ্যাবৃত্তি। কেবল ব্যক্তিগত বেশ্যাবৃত্তি নয়, সামাজিক বেশ্যাবৃত্তি। তিনি এই নাটকের মধ্য দিয়ে বলতে চাইলেন এই বেশ্যাবৃত্তির প্রকৃত কারণ মেয়েদের চরিত্রহীনতা বা পুরুষের অসংযমী জীবন নয়। এর কারণ মেয়েদের জীবিকা অর্জনের অক্ষমতা, সামাজিক অব্যবস্থা। প্রকৃতপক্ষে সমাজের বিরুদ্ধেই তিনি ব্যঙ্গ করেছেন। ইট ইজ ট্রু দ্যাট ইন মিসেস ওয়ারেন্স প্রফেশন সোসাইটি অ্যান্ড নট এনি ইন্ডিভিজুয়াল ইজ দ্য ভিলেন অফ দ্য পিস। এই নাটকে কেউ মঞ্চস্থ করতে সাহস পেল না। অধিকাংশের বক্তব্য এই নাটক নোংরা। তাছাড়া দর্শকরা এই নাটক চায় না। তারা মঞ্চ বেশ্যাদের প্রেম, রোমান্টিক জীবনকে দেখতে চায়। বিদ্রূপ আর ব্যঙ্গ ক্ষতবিক্ষত হতে চায় না। তার উপর সেন্সরের ফাঁস পরিয়ে দেওয়া হলো এই নাটকের গলায়। এই নাটক অশ্লীল, সমাজকে কলুষিত করবে, তাই এই নাটক মঞ্চে দেখানো যাবে না। শয়ের মনে যেটুকু ক্ষীণ আশা ছিল এই নাটক অভিনয়ের, তা একেবারেই তিরোহিত হলো। এ 4 বছর 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো প্লেস আনপ্লেজেন্ট গ্রন্থ। এই গ্রন্থের তৃতীয় নাটক মিস ওয়ারেন্স প্রফেশন সাথে সাথে সমাজে ঝড় বয়ে গেল। অনেকে অভিমত প্রকাশ করলো, স্বগণিকাদের সমর্থন করছেন। এর ফলে সমস্ত সমাজ দূষিত হবে। 1898 সালে প্রকাশিত হলো শয়ের চতুর্থ নাটক আর্মস অ্যান্ড দি ম্যান। 221 এপ্রিল এই নাটক প্রথম অভিনীত হলো। প্রথম দিকে কিছু দর্শক এলেও ক্রমশ দর্শক কমতে আরম্ভ করলো। প্রিন্স অফ ওয়েলস এই নাটক দেখে বলেছিলেন, নাট্যকার নিশ্চয়ই পাগল। এই কথা শুনে বললেন, দুঃখের বিষয়, ভগবান আমাকেও এরকম একটা পাগল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। ইংল্যান্ডের পক্ষে এখন প্রিন্স অফ ওয়েলসের চেয়ে এরকম একটা পাগলেরই দরকার বেশি। 1900 সালে লন্ডনের স্ট্রন থিয়েটারে প্রথম অভিনীত হলো ক্যান্ডিডার। দর্শকদের আকণ্ঠ অভিনন্দন পেল এই নাটক। নিজেকে সম্বন্ধে বললেন, সব মহৎ নাট্যকারের নাটক ভালো মন্দ চরিত্রের ভিড়, কিন্তু শুধুমাত্র তাদের উপস্থাপিত আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য মানুষ কেন ভালো হয়, কেন মন্দ হয়, তার কারণ খুঁজে বার করা। এর আগে একটি একাঙ্ক নাটক লিখেছিলেন, ম্যান অফ ডেস্টিনি। ফরাসি সম্রাট নেপোলিয়নের শেষ পর্বই এই নাটকের বিষয়বস্তু। একদিকে যখন সাংবাদিক হিসেবে কাজ করছেন, অন্যদিকে তখন তিনি রচনা করে চলেছেন একের পর এক নাটক। ম্যান অফ ডেস্টিনির পর লিখলেন ইউ নেভার ক্যান টেল এবং দ্য ডেভিলস ডিসিপল। দ্বিতীয় নাটকখানি একখানি ঐতিহাসিক নাটকে তা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ছবি এঁকেছেন শ। যদিও এই স্বাধীনতা যুদ্ধ অন্য যে কোনো দেশেরই হতে পারে। এই নাটকে জিজ্ঞাসা হলো, একজন মানুষ কেন অপর মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে। এই নাটক প্রথমে অভিনীত হলো ইংল্যান্ডে, তারপর আমেরিকায়। প্রচুর অর্থ পেলেন শ। তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। শ স্থির করলেন আর সাংবাদিকতা নয়, এইবার পুরোপুরি নাটক রচনাতেই মন দেবেন। খ্যাতি, অর্থ, যশ যখন শয়ের কারায়ত্ত হলো, তখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শ। ইংল্যান্ডে দীর্ঘ 20 বছর কেটেছে অমানসিক সংগ্রাম আর কঠোর শ্রমে। তখন শরীরের দিকে যত্ন করার মতো সামর্থ্য সময় ছিল না। তার পরিণতিতে বিছানা নিতে হলো শকে। ডাক্তাররা পর্যন্ত তার জীবনের আশা ত্যাগ করলো। এই সময় শয়ের জীবনে এলো চার্লোট পেইন টাউনসেন্ড। ইতিপূর্বেই দুজনের পরিচয় হয়েছিল, বন্ধুত্ব জন্মেছিল। শ যখন অসুস্থ তখন চার্লোট রোমে ছিলেন। শয়ের ঘরে বসে দেখলেন চারদিকে বিশৃঙ্খলা, বৃদ্ধা মা ছাড়া দেখার কেউ নাই। শ এর পায়ে এক বিষাক্ত ঘা। চার্লোট রয়ে গেলেন শয়ের কাছে, দিনরাত সেবা যত্নে সুস্থ করে তুললেন শকে। 1898 সালের 1 জুলাই শ একটু সুস্থ হয়ে উঠতেই দুজনের বিয়ে হয়ে গেল। শয়ের পরবর্তী জীবনে চার্লোটই হয়ে উঠেছিলেন তার প্রকৃত জীবন সঙ্গিনী, সখী, গৃহিণী, বান্ধবী।
শয়ের প্রথম জীবনে যেমন মায়ের ভূমিকা, পরিণত জীবনে তেমনি চার্লটের ভূমিকা। 1943 সালে তার স্ত্রীর মৃত্যুর পর শ লিখেছিলেন, গাছে ফুল ফোটে সে গৌরব গাছের, কিন্তু যে সযত্নে গাছকে বাঁচিয়ে রাখে তার কি প্রাপ্য। ফুলের জীবনে মালির যে ভূমিকা, আমার জীবনে চার্লটের সেই ভূমিকা। একটু সুস্থ হতেই স্বাস্থ্য উদ্ধারের জন্য বাইরে গেলেন শ। যখন ইংল্যান্ডে ফিরে এলেন তখন তার সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নাটক শেষ হয়েছে। এরপর লিখলেন তার অন্যতম শ্রেষ্ঠ নাটক ম্যান অ্যান্ড সুপারম্যান। এই নাটক অভিনীত হওয়ার সাথে সাথে সকলে স্বীকার করে নিল শ শুধু ইংল্যান্ডের নন, বিংশ শতকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, চিন্তানায়ক। তার রচনার মধ্য দিয়ে সত্যের শানিত রূপ ঝলসে উঠছে। পৃথিবীর বিভিন্ন দেশের মনীষীরা এই নাটক পড়ে অভিনন্দন জানালেন শকে। রাশিয়া থেকে তলস্তয় লিখলেন, আপনার বিস্ময়কর নাটকখানি পড়েছি, একবার নয় 3 বার পড়লাম। এমন বুদ্ধিদীপ্ত লেখা বহুদিন পড়িনি। তার ম্যান অ্যান্ড সুপারম্যান নাটক ইংল্যান্ডের চেয়ে আমেরিকার দর্শকদেরই বেশি আকৃষ্ট করেছিল। এরপর শ লিখলেন মেজর বারবার। ইউরোপের সালভেশন আর্মিকে ব্যঙ্গ করে এই নাটক লিখেছিলেন। 80 বছর বয়সে শয়ের মা লুসিন্দা মারা গেলেন। জীবনের শেষ পর্বে এসে পরিপূর্ণ সুখ আর শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি। লুসিন্দার মৃত্যু হয়েছিল 1913 সালে। পরের বছর ইউরোপ জুড়ে শুরু হলো বিশ্বযুদ্ধ। ইংল্যান্ডও জড়িয়ে পড়ল সেই যুদ্ধে। তিনি ছিলেন যুদ্ধের বিরুদ্ধে। তিনি চেয়েছিলেন ইংল্যান্ড শান্তি স্থাপনের জন্য এগিয়ে আসুক। এক আবেদনে লিখলেন, ইংরেজদের নিউটন, জার্মানদের লেভিননোজ, এদের বংশধররা যদি আজ বিবদমান 2 শিবিরে বিভক্ত হয় তবে ইউরোপের সভ্যতা সংস্কৃতির ভবিষ্যৎ বলে আর কিছুই থাকবে না। কিন্তু সেদিন তার বাণীকে গ্রহণ করবার মতো কোনো মানুষ ছিল না ইংল্যান্ডে। সকলেই তখন যুদ্ধের উন্মাদনায় মত্ত। তার বাণীকে উপলব্ধি করেছিল যুদ্ধ পরবর্তীকালে। যুদ্ধের পরেই লিখলেন তার অন্যতম শ্রেষ্ঠ নাটক সেন্ট জন। জন অব আর্কের জীবন অবলম্বন করে তিনি লিখলেন এই নাটক। এই নাটক তাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মনীষী হিসেবে পৃথিবীর মানুষের কাছে সম্মান এনে দিল। সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে লাগল সম্মান আর অভিনন্দন। এই চাইল সব বিনীতভাবে লিখে পাঠালেন বার্নার্ড শ। এই নামটির পিছনে কিংবা আগে কোনো উপাধির দরকার হয় না। এরপর তাকে নোবেল পুরস্কারের কথা ঘোষণা করা হলো। তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুরস্কার প্রত্যাখ্যান করলেন। বললেন, এখন আমাকে এই পুরস্কার দেওয়া হলো যে দুবন্ট মানুষ তীরে এসে পৌঁছেছে তাকে লাইফ বেল্ট ছুড়ে দেওয়ার মতন। তিনি আরও বললেন, যারা এখনো সাহিত্যিক খ্যাতির তীরে এসে উঠতে পারেনি সেই নবীন উদীয়মান সুইডিশ সাহিত্যিকদের জন্য টাকাটা ব্যয় করা হোক। তিনি সুইডেনে গিয়ে সমস্ত অর্থ বিলি করে দিয়ে এলেন। বাড়িতে ফিরে এসে দেখেন এক চোর তার ঘর থেকে 500 পাউন্ড চুরি করে নিয়ে গেছে। গৃহের পরিচালিকা পুলিশে খবর দিতে বলল। তিনি শওকতকে বললেন, এতদিন ধরে পুলিশ চোর ধরছে, তারপর আদালতে তাকে সাজা দিচ্ছে, তবুও শয়ের বাড়িতে চুরি হলো। এখন এই হারানো পাউন্ড উদ্ধার করতে গেলে পুলিশের পেছনে পেছনে ঘুরতে আমার যে সময় নষ্ট হবে, সেই সময়ের মধ্যে আমি 500 পাউন্ড লিখেই উদ্ধার করতে পারবো। চোর ওই অর্থ ভোগ করুক, আমি আমার কাজ করি। চমৎকার। বয়সের সাথে ক্রমশই আরও স্থির প্রশান্ত হয়ে আসছিলেন শ। তিনি যেন হয়ে উঠেছিলেন বিশ্বের বিবেক। 1938 সালে লন্ডনের বসবাস উঠিয়ে আইওয়ার্ড সেন্ট লরেন্সের নির্জন প্রকৃতির বুকে ঘর বাঁধলেন। বয়সের ভারে দেহ নুইয়ে পড়েছিল, কিন্তু মন ছিল চিরনবীন, সবুজ, সতেজ, প্রাণ শক্তিতে ভরপুর। তার জীবিতকালেই তিনি হয়ে উঠেছিলেন শিল্প, সাহিত্য, নাটক, রাষ্ট্রনীতি, অর্থনীতি সমস্ত বিষয়ে বিশ্বের এক অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তার বিচিত্র চরিত্রের মধ্যে সর্বদাই ফুটে উঠত প্রখর ব্যক্তিত্ব। তার সাথে একটি মানুষের তুলনা করা যায়, তিনি ভলতেয়ার। তারই মতো তিনি গলা পচাখচা সমাজকে ব্যঙ্গ আর বিদ্রূপে ক্ষত বিক্ষত করেছেন। তিনি চেয়েছিলেন এই দূষিত সমাজ ধ্বংস হোক, তার জায়গায় গড়ে উঠুক নতুন সমাজ। নিজের মতকে প্রকাশ করতে তিনি কখনো সামান্যতম দ্বিধাগ্রস্ত হয়নি। 1950 সালের 11 সেপ্টেম্বর বাগানে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন শ। লন্ডনে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হলো, কিন্তু আর সুস্থ হলেন না। ক্রমশই তার স্বাস্থ্যের অবনতি হলো।
অবশেষে ২রা নভেম্বর ভোরের আলো ফোটবার সাথে সাথে বার্নার্ড শয়ের জীবনের আলো নিভে গেল। তখন তার বয়স ৯৪। তার মৃত্যুর পর তার সম্বন্ধে টমাস মান লিখেছিলেন, আজ যার মৃত্যু হলো, এমন প্রতিভাবান চরিত্রবান মানুষ বহু শতাব্দী পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তিনি তার ঋজু মেরুদণ্ড নিয়ে এসে শতাব্দীর শীর্ষে আরোহণ করেছিলেন। তার কলমে ছিল শানিত তরবারির তীক্ষ্ণতা, উচ্চারিত বাণীতে সুকঠিন স্বচ্ছতা। মানুষের মধ্যে তিনি ছিলেন অতি মানুষ। জাতিতে আইরিশ, বাস করেছেন ইংল্যান্ডে, কিন্তু দেশ কাল জাতির সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে তিনি হয়েছিলেন বিশ্ব মানব। বিক্ষুব্ধ বিপর্যস্ত মানবতাকে তিনি কল্যাণের সুন্দরের স্পর্শে অপরূপ করে তুলেছিলেন। আমার কাছে বার্নার্ড শ'র জীবন কাহিনী আসলেই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? তার মতো চরিত্রবান মানুষ আসলেই ছেলেরা হয় না কখনো। একটাই নারী ছিল তার জীবনে, যাকে তিনি বিয়ে করেছিলেন। সে মারা গেল, তিনিও মারা গেলেন। তার জীবনে আর কোনো নারীই আসে নাই, শুধু তার মা আর একজন নারী আর তার কলম। আসলেই ভালো লাগলো জর্জ বার্নার্ড শ'র লাইফ।